ফুল স্টপ দিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান বিডিআর বলার পরে, যে ফুল স্টপ দিয়ে দেওয়া হলো। অ্যাজ ইফ বা কোনো কিছুই ব্যবহার করা যাবে না। সেখানে আমাদের কাছে সন্দেহের উদ্রেক হয় যে এটার সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান জড়িত কিনা। কারণ আমার মহল্লায় যদি কমিউনিটি পুলিশের ১০ টা সদস্য থাকে, আমার এলাকায় কেউ ছিনতাই করবে, চুরি ডাকাতি করবে, সম্ভব? যখন আমরা অ্যাক্টিভ হয়ে যাবো এই ১০ জন, আমরা যখন রাস্তায় চলে যাব, তখন তো দেখবে যে আমাদের ব্যাজ আছে, আমাদের সবকিছু আছে, সবাই জানে আমরা কমিউনিটি পুলিশের সাথে জড়িত। সেহেতু কেউই সাহস পাবে না। কেননা পুলিশের চেয়েও শক্তিশালী হবো আমরা। কারণ আমি এলাকার পুলিশ। আপনি এমন কথা বলবেন যে কথাটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে। সে কথাটা হলো যে আপনার সাব জুডিস ম্যাটার। আপনার আলোচনায় নিয়ে আসাটাই ঠিক হয় নাই। যে কথাটা কলিমুল্লাহ ভাই বলছে যে তার উপদেষ্টারা সেখানে কি করছিল এবং রাওয়ার সেক্রেটারি অভিজ্ঞ একজন সেনা কর্মকর্তা এবং রাজপথের মানুষ, আমাদের টকশোর মানুষ। তিনিও কেন এই জিনিসটাকে অ্যালাও করলো বা সংশোধন করে দিল না? আমার বোধগম্য নয়। যা হোক, যেহেতু উনি ইভ অ্যান্ড ফুল স্টপ পর্যন্ত এসে গেছেন। এজও বলা যাবে না, ইফও বলা যাবে না, ফুল স্টপ দিয়ে দিয়েছেন এবং বলেছেন বিডিআর এর সদস্যরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তবে এর সাথে আবার একটু যোগ করছেন উনি। সেটা হলো যেহেতু একটা কমিশন আমরা গঠন করে দিয়েছি, তদন্ত হচ্ছে। এই কথাটাও উনি বলছেন এখানে আলাপে উদ্ধৃত করছেন। তবে আমি কথাটা বলি যে আমাদের হিলি বর্ডারের দিকে তাকাইলে বুঝতে পারবেন। নাজমুল ভাই আছেন, উনি বলেন অনেক সময়, কিন্তু আমাদের লোকজন তাকে নিয়ে টিচ করে, বিভিন্ন কথা বলে, আমার দুঃখ হয়। হিলি বর্ডারে অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, ভারত সেনাবাহিনীর প্রধান যিনি চিফ, তিনি এবং ভারতের একটা রাজনৈতিক দল আরএসএস, আরএসএস এর সভাপতি মোহন ভগত, তিনি এখন দিল্লি ছেড়ে কলকাতাতে আছেন এবং তারা ৩ জন মিলে সম্মিলিতভাবে হিলি বর্ডার পরিদর্শনে এসেছিলেন এবং হিলি বর্ডার থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে যেখানে চিকেন নেক, সেখানে রাশিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক S-400 তারা ওখানে স্থাপন করেছে এবং সে সমস্ত বিষয় দেখার জন্য তিনি এখানে এসেছেন, এমন একটা কথা উদ্ধৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র। তারপরেও আমরা দেখছি যে এখানে কোনো সন্দেহের তীর চলে এসেছে, যেহেতু ফুল স্টপ দিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান বিডিআর বলার পরে, যে ফুল স্টপ দিয়ে দেওয়া হলো। অ্যাজ ইফ বা কোনো কিছুই ব্যবহার করা যাবে না। সেখানে আমাদের কাছে সন্দেহের উদ্রেক হয় যে এটার সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান জড়িত কিনা। এ সমস্ত ঘটনার অনুঘটক তারা কিনা, সেটাও আমাদেরকে তদন্ত করে বের করা উচিত বলে আমি মনে করি। আইনশৃঙ্খলা নিয়ে যে কথাটা উনি বলছেন, সেখানে আমি একটা কথা আপনাদেরকে উদ্ধৃতি দিই। আমি প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ মণ্ডলী এবং বাহিনীগুলির প্রধান সবাইয়ের উদ্দেশ্যে বলছি। আমাদের দেশে একসময় ২০০৩, ৪, ৫, ৬ সালে এ ধরনের ঘটনা ঘটতো, কিছুটা অকারেন্স হতো। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের পুলিশের শক্তি বৃদ্ধি করতে যাইয়া, পুলিশ তো আর বাড়ানো যাবে না, সেজন্য উনি একটা সিস্টেম তৈরি করেছিলেন, সেটা হলো কমিউনিটি পুলিশ। আমিও ওই কার্যক্রমের একজন লোক। এটার সাথে আমি জড়িত ছিলাম দীর্ঘদিন কমিউনিটি পুলিশে। কমিউনিটি পুলিশটা হলো আপনার থানা লেভেলে হয়, জেলা লেভেলে হয়, ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল পর্যন্ত হয়। তার মানে হলো পুলিশের সদস্য সংখ্যা কম। আমার ওয়ার্ডে যদি আমি ৫০ জন বা ১০০ জনের একটা কমিটি করি, কমিউনিটি পুলিশিং একটা কমিটি করি, সরকার অনুমোদিত। এদের হাতে কি থাকবে? কমিউনিটি পুলিশের একটা গঠনতন্ত্র আছে, ওই আলোকে কাজ করবে। সেহেতু তাহলে আপনার নতুন করে যে আপনি নিয়োগ দিবেন বা পুলিশ বানিয়ে সাথে রেডিমেড নিয়ে এসে থানায় দিয়ে জনসংখ্যা বৃদ্ধি করবেন, সেটা তো আপনার পক্ষে সম্ভব না।
তাহলে আপনাদের কাছে তো একটা সুন্দর জিনিস আছে, একটা সুন্দর থিওরি আছে। পুলিশের যে আইজি আছে এখন বাহারুল সাহেব, তুমিও একসময় কমিউনিটি পুলিশের চিফ ছিলেন। এই আজকের আইজিপি যিনি নাকি বসে আছে, উনার চাকরি যাওয়ার আগে উনি কমিউনিটি পুলিশের সাথে জড়িত ছিল। কমিউনিটি পুলিশের উনি প্রধান ছিলেন একসময়। আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা কমিউনিটি পুলিশ সিস্টেম চালু করেন। যখন আমার মহল্লার মধ্যে, আমার ওয়ার্ডের মধ্যে ১০০ জনের একটা কমিটি হয়ে যাবে, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে, শিক্ষক, বুদ্ধিজীবী সকল পেশার লোকদেরকে নিয়ে যখন একটা কমিটি হয়ে যাবে, সে কমিটি ওখানে বিচার সালিশ করবে। সেই কমিটি চুরি ডাকাতি হলে সেগুলো প্রতিহত করবে। এবং তারা না পারলে তারা পুলিশের সাহায্য নেবে। পুলিশে আমার প্রথম প্রয়োজন নাই তো। প্রথম প্রয়োজন হলো আমার কমিউনিটি পুলিশ। যেটাকে আমরা চৌকিদার দফাদারকে বলি গ্রামে, বাসায়। সেটা কমিউনিটি পুলিশ। সেটা যদি শক্তিশালী হয়, তাহলে যে এই আজকের ছিনতাইয়ের কথা বলছেন, ডাকাতি, রবারিং এর কথা বলছেন, এগুলোর কিছুই থাকবে না। এটার সুফল আমরা পেয়েছি। যেহেতু এই সিস্টেমটার সাথে একসময় আমি জড়িত ছিলাম। সেহেতু আমি অনুরোধ করব মিস্টার বাহারুল আইজিপি, আপনার স্বনামধন্য ডাক্তারও, ভালো মানুষ, নির্যাতিত মানুষ, কমিউনিটি পুলিশের একসময় দায়িত্ব পালন করছেন। সেহেতু আমি অনুরোধ করব আপনার প্রধান উপদেষ্টা এবং আপনার সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে আলাপ করে দ্রুত আপনি কমিউনিটি পুলিশটা করে আপনার সদস্য সংখ্যা বৃদ্ধি করেন এবং দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে র্যাপিডলি একটা চেঞ্জ হয়ে যাবে। আপনি বলবেন যে কিভাবে হবে? র্যাপিডলি চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ না, র্যাপিডলি চেঞ্জ হবে। কারণ আমার মহল্লায় যদি কমিউনিটি পুলিশের ১০ টা সদস্য থাকে, আমার এলাকায় কেউ ছিনতাই করবে, চুরি ডাকাতি করবে, সম্ভব? যখন আমরা অ্যাক্টিভ হয়ে যাবো এই ১০ জন, আমরা যখন রাস্তায় চলে যাব, তখন তো দেখবে যে আমাদের ব্যাজ আছে, আমাদের সবকিছু আছে, সবাই জানে আমরা কমিউনিটি পুলিশের সাথে জড়িত। সেহেতু কেউই সাহস পাবে না। কেননা পুলিশের চেয়েও শক্তিশালী হবো আমরা। কারণ আমি এলাকার পুলিশ। আর দিনাজপুর, রংপুর থেকে যে পুলিশ আসে সে তো ভয়ই পায়। আমরা তো ভয় পাওয়ার কারণ নাই। আমরা তো চিনি কার ছেলে, কার মেয়ে, বা কে ছিনতাই করে, কে রবারিং করে, কে কিশোর গ্যাং করে, কে মাদকের সাথে জড়িত, কারা মাদকের বেচা বিক্রি করে। এগুলি সবকিছু আমরা কমিউনিটি পুলিশের উপরে যদি দায়িত্ব ছেড়ে দিই, তাহলে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে। এবং যে কথাটা সেনাবাহিনীর প্রধান বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সমাধান করতে হলে একটা নির্বাচনের দরকার। নির্বাচনের দরকার এভাবে বলে না, উনি বলছেন নির্বাচিত সরকারের দরকার। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলাকে এত ডেভেলপ করা বা উন্নত করা কোন অবস্থাতে সম্ভব নয়। এই কথা উনি বলছেন। তা আমরা বলতে চাই, সেনাপ্রধান সাহেব যে কথাটা বলছেন, উনার মধ্যে একটা ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনাও ছিল। আমি যেরকম উনার অ্যাপ্রিসিয়েশন দেখেছি, শাহনুর ভাই, যে কয়দিন আগে সেনাবাহিনীর প্রধান সাহেব নির্বাচন নিয়ে একটা কথা বলছে। বলার পর দেখা গেল কোন এক কমিটির এক নেতা মধুর ক্যান্টিনে বইসা গেল, "হেই সেনাবাহিনীর দালাল, ভারতের সুরে সুর মিলাইয়া বাংলাদেশে নির্বাচন চায়, সে ভারতের অমুক তমুক ইত্যাদি, তার পদত্যাগ চাই।" এইভাবে ক্রাউড করে। আমাদের বাহিনীগুলি কখনো কোনো কিছু করলে সেটাতে ক্রাউড হয়। যেমন মনে করেন গাজীপুরের ঘটনা। আমাদের গাজীপুরের যে মেট্রো কমিশনার আছে, আমার মবের কারণে তাকে ওপেন স্পেসে এসে ক্ষমা চাইতে হইছে। আপনি একজন বাহিনীর লোক। আপনি যদি শাহিনুর ভাই কোন কারণে যদি জনগণের সামনে মাপ চাইতে হয়, জনগণের কাছে যে আপনার আস্থা, ক্রেডিবিলিটি সেটা নষ্ট হয়ে যায়। বাহিনীর লোকরা এটা করতে পারে না। বরঞ্চ আপনি ভুল করছেন, আপনাকে প্রত্যাহার করে নিয়ে যাবে। বা আপনি যতটুকু ভুল করছেন সেজন্য ডিপার্টমেন্ট শাস্তি দিয়ে দিবে। কিন্তু এই ওপেন জনগণের সামনে এসে ক্ষমা চায়া, হাত জোর করে, এতে পুলিশের মনোবল ভেঙে গিয়েছে সম্পূর্ণভাবে। পুলিশ এখন কোন অবস্থাতে নাই। আজকে দুঃখের সাথে কই, সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে। ৭১ সালে রক্ত দিয়েছে। কি জন্যে? গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, সাম্যের জন্য, এই বৈষম্যহীন একটা রাষ্ট্রের জন্য। যারা রক্ত দিয়েছিল তাদের মর্যাদা কি আমরা রক্ষা করতে পারছি? পারিনি তো। স্বাধীনের পরে এই দেশটা একটা মগের মুলুক হয়ে গেছিল। ওই রক্তের কোনো মূল্যায়ন আমরা করতে পারি নাই। রক্ত যারা দিয়েছিল, তারা যে আশা নিয়ে রক্ত দিয়েছিল, সে আশা আমরা বাস্তবায়ন করিনি। আবার দেখেন ২৪ এ রক্ত দিতে হইল। যারা রক্ত দিল, তারা কি এই আকাঙ্ক্ষা করেছিল? এখন দেশটা হয়ে গেছে মবের মুল্লুক। যেখানে একটা হট্টগোল সেখানে মব হচ্ছে। সেখানে গন্ডগোল হচ্ছে। এই যে গতকালকে আমি দেখলাম বন্দরে
মেডিকেল কলেজে। ছাত্ররা যাইয়া মব করছে। এই মেডিকেল কলেজ বন্ধ করে দেয় যেখানে শত, শত রোগী চিকিৎসাধীন আছে। তারা তালা মেরে দিতেছে। শেষ লাস্টে পুলিশ আসছে, প্রশাসন আসছে। যারা এগুলি করছে তারা আবার ক্ষমা চাইছে, চলে গেছে। তো এই ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে যে কথাটা সেনাপ্রধান বলছে যে, "আপনাদের কাছ থেকে তো এখন তো আর হাসিনার দল নাই, আওয়ামী লীগ নেই। জি, আপনারা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, আপনারাই তো দেশে আছেন। এখন আপনারা নিজেরা কাজাত ছোড়াছুড়ি করছেন। যার কারণে আপনাদেরকে ওয়ার্ন করছি আমি। হয়তো আপনারা কোনো সময় বলবেন যে, না আমি কেন আপনাদেরকে এই কথাগুলি বলি নাই? সেহেতু আমি আপনাকে বলছি।" সেই কথাটাকে উনি ওইভাবেই বলছেন যে, "এটা আমরা আশা করি না।" সব বিষয়ে যদি আপনারা মাতব্বরি করেন, বাহিনী নিয়েও মাতব্বরি করেন, তাহলে তো দেশ রাষ্ট্র চলবে না। কেউ কাজ করতে আগ্রহ প্রকাশ করবে না। উনি দুঃখ থেকে বলছে, ক্ষোভের থেকে বলছে। হাসিনুর ভাই। উনি কিন্তু ক্ষোভের থেকেই বলছে কথাটা। আমি বুঝতে পারছি। সেহেতু আমি মনে করি আমাদের সকলকে সংবেদনশীল হতে হবে এবং যে কথাটা উনি লাস্টে বলছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। এটা যদি আমরা রাজনীতিবিদরা বলি, হরহামেশা মিটিং এর মধ্যে আমরা কিন্তু এটা বলি। এটা রেটরিক জি, বক্তব্য হিসেবে জনগণ মনে করে। কিন্তু একটা বাহিনীর প্রধান তাও আবার কোন বাহিনী? সবচেয়ে ১ নম্বর বাহিনী বা চৌকস বাহিনী যে সেনাবাহিনীর প্রধান বলতেছে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। এটাকে কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এটাকে নিয়ে কিন্তু ছেলে খেলা করবেন না।